আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, দশম অধ্যায়ের ২ নম্বর অনুশীলনী প্রশ্নটির আজকে সমাধান দেব। এটি কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের ১৭৬ পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। তো এই ২ নম্বর প্রশ্ন, এটাও কিন্তু আর্থিক বিবরণীর একটি প্রশ্ন। তো এখানে আমরা বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে ৩টি স্তরে এই প্রশ্নটির সমাধান করব। তো প্রথমে প্রশ্নটি পড়ে আমরা রেওয়া মিলে যে হিসাবগুলো দেওয়া আছে সেই হিসাবগুলোকে শর্টিং করার চেষ্টা করব, যে কোনটি বিশদ আয় বিবরণীতে যাবে, কোনটি মালিকানা সত্ত্বে যাবে, কোনটি আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। এগুলো আমরা শর্টিং করব এবং সমন্বয়গুলোকে বিশ্লেষণ করব। আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার সাথে থাকবে এবং ক্লাসটাকে এনজয় করবে। তো চলো শুরু করি। দেখো ২ নম্বরে বলা আছে, নিম্নোক্ত তথ্যাদি অবলম্বন করে আহমেদ ব্রাদার্সের ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের ২০২৫ সালে ৩১ ডিসেম্বর, তাইলে দেখো এই বছরটা কিন্তু শুরু হয়েছে জানুয়ারির ১ তারিখ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ বছর, ঠিক আছে। তাহলে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং উক্ত তারিখে আর্থিক অবস্থার বিবরণী। আমি গত ক্লাসে কিন্তু বলে দিছি, বিশদ আয় বিবরণী আর মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী করার জন্য সমাপ্ত বছরের লিখতে হবে, আর আর্থিক অবস্থার বিবরণীতে আবার সমাপ্ত বছরের এটা লেখা যাবে না। তো দেখো কি বলা আছে, আহমেদ ব্রাদার্সের রেওয়া মিল ৩১ ডিসেম্বর ২০২৫ কি দেওয়া আছে, উত্তোলন ও মূলধন দেওয়া আছে। এই দুটি মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীতে যাবে, মূলধন থেকে উত্তোলন বিয়োগ হয়, ঠিক আছে। এরপরে ক্রয় হলো ব্যয়, বিক্রয় হলো আয়, তাহলে আয় এবং ব্যয় এগুলো বিশদ আয় বিবরণীতে যায়, ঠিক আছে। দেখো ফেরত এখানে দুইটা দেওয়া আছে, একটা ২৫,০০০ টাকা, একটা ১৫,০০০ টাকা। তো এখানে দুইটা ফেরত, একটা ক্রয় ফেরত, একটা বিক্রয় ফেরত। এখন প্রশ্ন হলো কোনটি বিক্রয় ফেরত, কোনটি ক্রয় ফেরত, কেমনে বুঝবো বলো তো? কেমনে বুঝবো? আন্তঃফেরত বা বিক্রয় ফেরত কি হয়? সবসময় ডেবিট হয়, ঠিক আছে। ক্রয় ফেরত বা বহি ফেরত সবসময় কি হয়? ক্রেডিট হয়। আরেকটি সহজ পদ্ধতি তোমাদেরকে বলে দিচ্ছে, এই যে ফেরত সবসময় তার বিপরীত হয়, অর্থাৎ ক্রয়ের ফেরত ক্রেডিটে বসবে, বিক্রয়ের ফেরত ডেবিটে বসবে। এই যে আড়াআড়ি হবে, বিপরীত, ঠিক আছে। বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে তার ফেরত ডেবিট, ক্রয় যদি ডেবিট হয় তাহলে তার ফেরত ক্রেডিট হবে। তাইলে বুঝতেই পারছো, ২৫,০০০ টাকা এটা হলো বিক্রয় ফেরত এবং ১৫,০০০ টাকা এটা হলো ক্রয় ফেরত। মজুরি এটি প্রত্যক্ষ খরচ বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় যায়। বহি পরিবহন মানে এটি কি ক্রয় পরিবহন, বহি পরিবহন মানে এটা হলো এটা হলো বিক্রয় পরিবহন, ঠিক আছে। এরা পরোক্ষ ব্যয়, এটা বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় হিসেবে যাবে। বিজ্ঞাপন খরচ এটাও একটি ব্যয়, এটা পরিচালন ব্যয় হিসেবে যাবে। আয়কর ও অতিরিক্ত মূলধনটা মূলধনের সাথে যাবে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীতে। আয়কর মালিকের ব্যক্তিগত খরচ, এটা উত্তোলন হিসেবে, এটাও মালিকানা সত্ত্বে বিবরণীতে দেখাইতে হবে। শিক্ষানবিশ ভাতা ও সেলামি, দেখো ৪০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকা দুইটা দেওয়া আছে। তাহলে শিক্ষানবিশ ভাতা যেটা ব্যয় সেটা হলো ডেবিটে ৪০,০০০ টাকা, আর শিক্ষানবিশ সেলামি এটা হলো আয়, এটা ৩০,০০০ টাকা, এটা ক্রেডিটে, ঠিক আছে। তাহলে আয় শিক্ষানবিশ ভাতাটা এটা অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে, শিক্ষানবিশ সেলামি অন্যান্য আয়ের মধ্যে, এটা বিশদ আয় বিবরণীতে যাবে। প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব হলো চলতি সম্পদ, সকল প্রকার সম্পদে কি যায়? বিশদ আর্থিক অবস্থার বিবরণীতে যায়। প্রদেয় হিসাব হলো চলতি দায়, সকল প্রকার দায়ে আর্থিক অবস্থার বিবরণীতে যায়। তাহলে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব এগুলো কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। এরপরে দেখো 10% ঋণ, ১/৭/২০২৫ 10% ঋণ, তাহলে 10% ঋণ নিয়েছো, এটা দীর্ঘমেয়াদী দায়, ঠিক আছে। দীর্ঘমেয়াদী দায় এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। যেহেতু পার্সেন্টেজ উল্লেখ আছে, তার মানে কি এই টাকার উপর আমাদের মুনাফা সুদ ধরতে হবে, ঠিক আছে। তাইলে সুদ দেখাইতে হবে। এরপরে 8% বিনিয়োগ ৬ লক্ষ টাকা, তো এটা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটাও আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। এখানেও পার্সেন্টেজ দেওয়া আছে। বিনিয়োগ এবং ঋণ এই দুইটার সাথে তুমি সবসময় খেয়াল করবা যে কোনো পার্সেন্টেজ দেওয়া আছে কিনা। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে সেই পার্সেন্টেজ অনুযায়ী তাদের সুদ ধরতে হবে। বিনিয়োগের সুদ হবে আয় আর ঋণের সুদ হবে ব্যয়।
প্রারম্ভিক মজুত পণ্য এটা প্রত্যক্ষ খরচ, এটি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথম আইটেমে যাবে বিশদ আয় বিবরণীতে। ভূমি ও দালান কোটা এটা স্থায়ী সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। আসবাবপত্র এটাও স্থায়ী সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। বেতন খেয়াল করে দেখো এখানে 10 মাস ব্র্যাকেটে দেওয়া আছে, তার মানে কি 10 মাসের বেতন পেয়েছি আর বাকি 2 মাস বকেয়া রয়েছে। তাহলে আমরা জানি সবসময় হিসাবটা 1 বছরে করতে হয়। 10 মাসের যদি বেতন পাই তাহলে বাকি 2 মাসের বেতন এখনও পাওয়া হয় নাই। 10 মাসে 30,000 হলে 1 মাসে কত হবে? 30,000কে 10 দিয়ে ভাগ করলে 3,000 হবে। তাহলে 2 মাসে কত হবে? 3,000 গুণন 2 সমান 6,000 টাকা হবে। তাহলে 6,000 টাকা বকেয়া রয়েছে বেতন। ঠিক আছে? তাইলে এখান থেকে কিন্তু আমরা 3টা সমন্বয় পাইলাম। একটা হলো বকেয়া বেতন, আরেকটা হলো বিনিয়োগের সুদ, আরেকটা হলো ঋণের সুদ। ঠিক আছে? তাহলে এই 3টা সমন্বয় আছে। আরও সমন্বয় আছে নিচে, কি কি আছে দেখো। সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 1,20,000 টাকা এবং বাজার মূল্য 1,10,000 টাকা। তাইলে আমি কোনটা ধরবো বলো তো? হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুসারে সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ধারণ করা হয় ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি। ঠিক আছে? তাইলে যে কোনটা কম, 1,20,000 না 1,10,000 কম? কোনটা? 1,10,000। তাইলে 1,10,000 টাকা ধরতে হবে আমার সমাপনী মজুত হিসেবে। ঠিক আছে? তাইলে সমাপনী মজুত পণ্য একদিকে চলতি সম্পদ, অপরদিকে বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ যায়। ঠিক আছে? আসবাবপত্রের উপর 10% অবশ্যই ধরতে হবে। আসবাবপত্র কত দেওয়া আছে? 2 লাখ। এই 2 লাখের 10% অবশ্যই খরচ হিসেবে পরিচালন ব্যয়ে দেখাইতে হবে। বিজ্ঞাপন 5 বছরের জন্য প্রদত্ত, তাইলে বিজ্ঞাপন যে খরচটি দেওয়া রয়েছে এখানে দেখো 50,000 টাকা, এটা 5 বছরের জন্য প্রদত্ত। 1 বছরে এই বছর খরচ দেখাই দেব আর বাকি 4 বছর এটাকে বিলম্বিত হিসেবে দেখাবো। আর বিলম্বিত বিজ্ঞাপনটা অলেখ সম্পদে যাবে। কোথায় যাবে? অলেখ সম্পদে। তাইলে এই বিজ্ঞাপনকে 5 দিয়ে ভাগ করলে 1 বছরের হবে, 4 দিয়ে গুণ করলে 4 বছরের বিলম্বিতটা 40,000 টাকা এটা বের হয়ে যাবে। এরপরে দেখো কুরিন হিসেবে 10,000 টাকা অবলোপন করো। কুরিন হিসেবে 10,000 টাকা অবলোপন করো। তাইলে এটা নতুন কুরিন হিসেবে আমার পরিচালন ব্যয়ে দেখাইতে হবে। ঠিক আছে? এবং আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে। 5 নম্বর বলছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 5,000 টাকা হিসাবভুক্ত হয়নি। দেখো পণ্য উত্তোলন করেছো, তার মানে কি মালিক উত্তোলন করেছে, তাইলে উত্তোলনের সাথে যোগ হবে প্রথমত নগদ যে উত্তোলন করেছে, একদম প্রথমে দেখো 20,000 টাকা এটা নগদ উত্তোলন করছে, এর সাথে পণ্য উত্তোলন করছে 5,000 টাকা, এটা যোগ করতে হবে। অপরদিকে এই 5,000 টাকা তো পণ্য কমে গেছে, তাইলে বিক্রয় ব্যতীত অন্য কোনো উপায়ে পণ্য কমে গেলে ক্রয় থেকে বাদ দিতে হয়। তাইলে এই 3 লাখ থেকেও বাদ দিব, ক্রয় হিসাব থেকেও 5,000 টাকা পণ্য উত্তোলন লিখে বাদ দিব। তো এগুলো ছিল সমন্বয়ের বিশ্লেষণ এবং বিভিন্ন হিসাবের শর্টিং। এখন আমরা কি করব? সমাধান করব। সমাধানটা কিভাবে করব? সমাধানটা করার জন্য আমরা করব এটা প্রথমে বিশদ আয় বিবরণী, তারপরে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং তারপরে হলো কি আর্থিক অবস্থার বিবরণী করব। তাইলে কি করব? বিশদ আয় বিবরণী প্রথমে করব। বিশদ আয় বিবরণী কিভাবে করব? দেখো প্রথমে আমরা বিক্রয় লিখব। বিক্রয় কত দেওয়া রয়েছে? 5,50,000 টাকা। বিক্রয় কত? 5,50,000 টাকা। এই যে এখানে কত দেওয়া আছে দেখো, বিক্রয় 5,50,000। এখান থেকে বিক্রয় ফেরত 25,000 টাকা, এটা বাদ দেব। ঠিক আছে? তাইলে বিক্রয় ফেরত বাদ ফেরত 25,000 টাকা বাদ দিলে কত হবে? 5,25,000 টাকা। ওকে। এরপর বিক্রিত পণ্যের ব্যয় লিখতে হবে। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য লিখব, 1 লক্ষ টাকা রেওয়া মিলে দেওয়া আছে। তারপরে ক্রয় লিখব, ক্রয় রেওয়া মিলে 3 লক্ষ টাকা দেওয়া আছে। এখান থেকে পণ্য ফেরত 15,000 টাকা যেটা রয়েছে, এই যে 15,000 টাকা এটা বাদ দিব। তারপরে পণ্য উত্তোলন করেছে 5,000 টাকা, সেটাও বাদ দিব, 2,80,000 টাকা হবে। এরপরে মজুরি রয়েছে, প্রত্যক্ষ খরচে মজুরি রয়েছে 22,000 টাকা রেওয়া মিলে দেওয়া ছিল, এটা বসাই দিব। এই 3টা যোগ করব, যোগ করলে 4,02,000 হবে। এখান থেকে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য কত ধরবো? এই যে 1,20,000 আর 1,10,000, এই দুইটার মধ্যে ছোট যেটা সেটা ধরবো, 1,10,000 বাদ দিব, তাইলে হবে 2,92,000। এবার 5,25,000 থেকে 2,92,000 বাদ দিলে 2,33,000 টাকা হবে মোট মুনাফা। ঠিক আছে? তো এখন মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে বিক্রয় পরিবহন, যেটাকে বহি পরিবহন বলা হয়, 18,000 টাকা, এটা রেওয়া মিলে দেওয়া আছে, সরাসরি বসবে। বিজ্ঞাপন দেওয়া আছে কত? 50,000 টাকা, বাট সমন্বয় বলেছে বিজ্ঞাপন 5 বছরের জন্য। তাইলে বিজ্ঞাপন দেখো 50,000, 1 বছরে এবছর খরচ দেখাবো আর বাকি 4 বছর বিলম্বিত দেখাবো। তাইলে বিলম্বিত কিভাবে করব? দেখো বিলম্বিত করব 50,000 ভাগ 5 গুণন 4 সমান কত হবে?
40,000 টাকা বিলম্বিত হিসেবে দেখাই দিব, ঠিক আছে। তাইলে কত হবে, 50,000 থেকে 40,000 বাদ দিলে 10,000 টাকা। এরপরে দেখো বেতন, বেতন দেওয়া আছে কত, 10 মাসে 30,000 টাকা, 2 মাসে বকেয়া রয়েছে, তাইলে বেতন লিখবো 30,000 যোগ বকেয়া বেতন, এই 30,000কে কি করব, 10 দিয়ে ভাগ করব আর 2 দিয়ে গুণ করব, করলে 6,000 টাকা হবে, তাহলে যোগ করে দিলে 36,000 টাকা হবে। এরপরে আসবাবপত্রের অবচয় আছে কত, 10% ধরতে বলছে, তাইলে 2 লাখ টাকার 10% কত হবে আসবাবপত্রের অবচয়, এটাও এখানে দেখাই দাও। 2 লাখের 10% কত হবে, 2 লাখের 10% হবে 20,000 টাকা। এরপরে নতুন কুরিন হিসেবে 10,000 টাকা রয়েছে, তাহলে টোটাল যোগ করব, যোগ করলে হবে 94,000 টাকা। 2,93,033 থেকে 94,000 টাকা বাদ দিলে 1,39,000 টাকা, এটি হলো পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করব এবং অন্যান্য ব্যয় বাদ দিব। তো অন্যান্য আয়ের মধ্যে প্রথমে কি আছে, শিক্ষানবিশ সেলামে 30,000 টাকা এটা আছে। তারপরে বিনিয়োগের অনাদায়ী সুদ 6 লাখ টাকার 8% হবে 48,000 টাকা, এটা লিখবো, ঠিক আছে। তাহলে শিক্ষানবিশ সেলামে 30,000 টাকা, এরপর বিনিয়োগের অনাদায়ী সুদ 6 লাখের 8% কত হবে, 48,000 টাকা। দুইটা যোগ করলে 78,000 টাকা হবে। 1,39,000-এর সাথে 78,000 যোগ করলে 2,17,000 টাকা হবে। এখন এর সাথে অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয়ের মধ্যে কি কি আছে, শিক্ষানবিশ ভাতা আছে 40,000 টাকা এবং ঋণের সুদ আছে 10%, ঋণের বকেয়া সুদ। তাহলে 2 লাখ টাকা 10% কত হবে, 20,000 টাকা। বাট এখানে বলেছে 1/7/2025, তার মানে কি জুলাই মাসের 1 তারিখে এটি এই ঋণটা গ্রহণ করা হয়েছে। তাহলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস হবে, 6 মাস। তাহলে 6 মাসের ইন্টারেস্ট দিতে হবে। তাইলে 20,000-কে 12 দিয়ে ভাগ করব, 6 দিয়ে গুণ করব, 10,000 হবে, ঠিক আছে। তাহলে শিক্ষানবিশ ভাতা 40,000, এটা কত হবে, এটা কিভাবে করব, দেখো 2 লাখের 10%, এটাকে আবার ভাগ দিব কিভাবে, দেখো ভাগ দিব 12 দিয়ে, গুণ দিব 6 দিয়ে, তাইলে 6 মাসে হবে 10,000 টাকা। তাইলে টোটাল 50,000 টাকা। 2,17,000 থেকে 50,000 বাদ দিলে 1,67,000, এটি হলো নেট মুনাফা। তো এই ছিল নেট মুনাফার সমাধান, বিশদ আয় বিবরণীর সমাধান। এখন আমরা মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী করব। তাহলে আহমেদ ব্রাদার্সের মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী 31 ডিসেম্বর 2025 সালের সমাপ্ত বছরের জন্য এটা দেব। মালিকানা সত্ত্বে পরিবর্তনের জন্য প্রথমে মূলধন নিয়ে আসবো। মূলধন কত আছে, একদম দেখো 10 লাখ টাকা রয়েছে। এই মূলধনের সাথে অতিরিক্ত মূলধন কত রয়েছে, দেখো অতিরিক্ত মূলধন রয়েছে 2 লাখ, এটা যোগ করব। তাইলে প্রথমে মূলধন 10 লাখ যোগ অতিরিক্ত মূলধন 2 লাখ, তাইলে কত হবে, 12 লাখ। এর সাথে নেট মুনাফা যোগ করব। কি করব, নেট মুনাফা 1,67,000 টাকা আমরা পাইলাম বিশদ আয় বিবরণী থেকে, সেটা যোগ করব, 13,67,000 টাকা হবে। এরপরে উত্তোলন, উত্তোলনের মধ্যে দুইটা জিনিস রয়েছে, একটা নগদ 20,000 টাকা আর পণ্য উত্তোলন করেছো 5,000 টাকা, তাইলে দুইটা যোগ করলে 25,000 টাকা। তাইলে 13,67,000 থেকে 25,000 বাদ দিলে 13,42,000 টাকা হবে। এখান থেকে আয়কর রয়েছে, আয়করটাও মালিকের ব্যক্তিগত খরচ, এই যে আয়কর কত রয়েছে, 10,000 টাকা রয়েছে, ঠিক আছে। দেখো 7 নম্বর আইটেমে এই যে এখানে আয়কর দেওয়া আছে। তাহলে এই 10,000 টাকা আয়কর বাদ দিতে হবে, বাদ দিলে কত বের হবে, 13,32,000 টাকা। এটা মালিকানা সত্ত্বে সমাপনী উদ্বৃত্ত, ঠিক আছে। তাহলে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীও গেল। এবার আমরা আর্থিক অবস্থার বিবরণী করব। তাহলে আহমেদ ব্রাদার্সের আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2025 সাল। প্রথমে আমরা স্থায়ী সম্পদ নিব। স্থায়ী সম্পদের দুইটা আইটেম ছিল, একটা হলো আসবাবপত্র আর একটা হলো ভূমি ও দালান কোঠা। আসবাবপত্র কত রয়েছে, 2 লাখ, এটা পুঞ্জীভূত অবচয় কত ছিল, 20,000 টাকা যে ধরলাম বিশদ আয় বিবরণীতে, সেটা আসবে। তাইলে 2 লাখ থেকে 20,000 টাকা বাদ দিলে কত হবে, 1,80,000 টাকা। ভূমি ও দালান কোঠা 4,80,000 টাকা, এটা ফিক্স ছিল, তাইলে দুইটা যোগ করলে কত হবে, 6,60,000 টাকা মোট স্থায়ী সম্পদ। এরপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগে শুধুমাত্র 8% বিনিয়োগ ছিল, 6 লাখ টাকা, এটা বসাই দিব। 8% বিনিয়োগ 6 লাখ টাকা সরাসরি বসাই দিব। এরপরে চলতি সম্পদ, চলতি সম্পদের মধ্যে প্রাপ্য হিসাব ছিল 1,20,000 টাকা, এর মধ্যে 10,000 টাকা কুরিন ছিল, এই কুরিনটা 10,000 টাকা বাদ দিয়ে দিব, তাহলে 1,10,000 টাকা হবে। সমাপনী মজুত পণ্য 1,10,000 টাকা ছিল। বিনিয়োগের অনাদায়ী সুদ, বিনিয়োগের এই যে বিনিয়োগের অনাদায়ী সুদ আমরা যে বিশদ আয় বিবরণীতে ধরলাম, এই যে বিনিয়োগের অনাদায় 48,000 টাকা, এটা তো বকেয়া রয়েছে, তাহলে আয়ের বকেয়াটাকে চলতি সম্পদ বলা হয়। তাহলে এই 48,000 টাকা এটা বসাই দেব। এই তিনটা যোগ করলে 2,68,000 টাকা হয় মোট চলতি সম্পদ।
অলিক সম্পদে কি রয়েছে, বিলম্বিত বিজ্ঞাপন যে 40,000 টাকা ছিল সেটা বসাবো। এইবার 6,60,000, 6,00,000, 2,68,000 আর 40,000 যোগ করলে 15,68,000 টাকা মোট সম্পদ হবে। এখন আসো মালিকানা সত্ত্ব ও দায়। মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত কত ছিল, 13,32,000 টাকা। এখানে বসাই ফেলবো 13,32,000 টাকা বসাও। এরপরে দীর্ঘমেয়াদী দায়ে 10% ঋণ আছে, কত, 2 লক্ষ টাকা, বসায় ফেলবো। বকেয়া বেতন, চলতি দায় কী ছিল, বকেয়া বেতন ছিল 6,000 টাকা, ওই যে 10 মাস ছিল আর 2 মাস বকেয়া ছিল সেটা। ঋণের প্রদেয় সুদ, মানে ঋণের সুদটা তো বকেয়া রয়েছে 10,000 টাকা, এটা বাদ দেখাইতে হবে, খরচের বকেয়া থাকলে দায় হয়। প্রদেয় হিসাব ছিল 20,000 টাকা, তিনটা যোগ করলে 36,000 টাকা। 13,32,000, 2 লাখ আর 36,000 যোগ করলে 15,68,000 মালিকানা সত্ত্ব ও দায়। তাহলে মালিকানা সত্ত্ব ও দায় 15,68,000 এবং মোট সম্পদও 15,68,000। তাহলে দুই পাশ মিলে গেছে, মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটাও মিলে গেছে। তো এই ছিল 2 নাম্বার প্রশ্নের সমাধান। আশা রাখি 2 নাম্বার প্রশ্নে যে কনফিউশনগুলো ছিল সেই কনফিউশনগুলো দূর করতে পারছো এবং এটির সমাধান পেয়ে গেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।